আবারও আমন্ত্রণ ২১শে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসিতে আছেন রহমান রন এবং সিসিতে আছেন তানজিনা মিথিলা। চলে যাচ্ছে তাদের কাছে। রাজীব, আপনাকে ধন্যবাদ। রাজীব, বেলা ১টার পর থেকে কিন্তু টানা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঠিক এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি প্রায় ২০ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৪,৬০৭ পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৩২৩ কোটি টাকা। লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৩৯টি, সেখানে দর হারিয়েছে ১০৩টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ঠিক এই মুহূর্তে খাতওয়ারি লেনদেন আমরা দেখতে পাচ্ছি, বস্ত্র খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৭টি, সেখানে দর হারিয়েছে ১৩টির। ব্যাংকিং খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 10টি, সেখানে দর হারিয়েছে 15টি। ঠিক এই মুহূর্তে প্রকৌশল খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 18টি, সেখানে দর হারিয়েছে 8টি। ঠিক এই মুহূর্তে আর্থিক খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 60টি, সেখানে দর হারিয়েছে 11টি। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি ও শক্তি খাতে দর বৃদ্ধি পেয়েছে 16টি, সেখানে দর হারিয়েছে মাত্র একটি প্রতিষ্ঠানের। খাদ্য খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 10টি, সেখানে দর হারিয়েছে 6টি প্রতিষ্ঠানের। আইটি সেক্টরে দেখা যাচ্ছে 5টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। বীমা খাতে দেখা যাচ্ছে একটি মিক্সড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, দর বৃদ্ধি পেয়েছে 16টি, সেখানে দর হারিয়েছে 17টি। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিবিধ খাতে দর বৃদ্ধি পেয়েছে 8টি, সেখানে দর হারিয়েছে একটির। অপরিবর্তিত অবস্থায় রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান ইন্ডেক্সটি প্রায় 20 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৪,৬০৭ পয়েন্টে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএস স্টুডিওতে। সেখানে রয়েছেন মিথিলা। রানু, ধন্যবাদ আপনাকে। চিটাগং স্টক এক্সচেঞ্জে দিনটি পজিটিভ ট্রেন্ড নিয়ে শুরু হলেও তারপর থেকে কিন্তু মিশ্র একটি প্রবণতা দেখা যাচ্ছে। এই মুহূর্তে ইন্ডেক্সগুলোর মধ্যে কিছুটা মিশ্র প্রবণতা কিছুক্ষণ আগে থাকলেও এই মুহূর্তে কিছুটা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। এই মুহূর্তে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি ৪৪ পয়েন্টের কাছাকাছি পজিটিভ রয়েছে এবং সিএসসি 30 ইন্ডেক্সটি 10 পয়েন্টের কাছাকাছি পজিটিভ থেকে ১১,১৮২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনের গতিটা এই মুহূর্তে বেশ ভালোই রয়েছে। ১ ঘন্টা লেনদেন শেষ হতে আর বাকি রয়েছে, সেখানে মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে ৬০,৮২ লাখ টাকার কিছু বেশি। তবে লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর হারানো এবং দর বাড়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই। এই মুহূর্তে দর বেড়েছে ৮৮টি, সেখানে দর হারিয়েছে ৮৩টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৩৪টি দর। টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে সামিট পাওয়ার রয়েছে প্রথম অবস্থানে, ফার কেমিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে, খুলনা পাওয়ার কোম্পানি রয়েছে তৃতীয় অবস্থানে এবং চতুর্থ অবস্থানে এই মুহূর্তে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। এছাড়াও গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে লেনদেন হচ্ছে ফার কেমিক্যালের এই মুহূর্তে। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত রয়েছে তৃতীয় অবস্থানে এবং চতুর্থ অবস্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত। এছাড়াও লুজার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, এদের মধ্যে প্রথমেই উঠে এসেছে আজিজ পাইপ, ন্যাশনাল পলিমার রয়েছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে পিপলস ইন্স্যুরেন্স এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এছাড়াও আজিজ পাইপসের প্রতিটি শেয়ারে ট্রেড হচ্ছে 15 টাকায়, ন্যাশনাল পলিমারের ট্রেড হচ্ছে 78 টাকায়, দর হারিয়েছে 7.78%। এছাড়াও তৃতীয় অবস্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের 15 টাকা 70 পয়সায় ট্রেড হচ্ছে 7.65%, দর হারিয়ে শাহজিবাজার পাওয়ার কোম্পানির 161 টাকা 10 পয়সায় ট্রেড হচ্ছে 7.47% মতো দর হারিয়ে। এছাড়াও এখনো পর্যন্ত সেক্টরাইজ মুভমেন্টেও বেশ নেগেটিভ একটি ট্রেন্ড দেখা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চলে যাচ্ছি ২১শে বিজনেসের মূল স্টুডিওতে রাজীব জামানের কাছে। মিথিলা এবং রণ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশে কৃষি ভিত্তিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইয়ন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মমিনুদ্দৌলা। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করবো আমাদের দেশের কৃষি খাত বা পোল্ট্রি সেক্টর, এই বিষয়গুলো, এবং আজকে বাজেট পেশ হতে যাচ্ছে সেই বিষয়গুলো থাকবে। প্রথমত ওভারঅল আমাদের দেশের কৃষি খাতটি নিয়ে আপনার একটু অবস্থান শুনবো। আসলে কৃষি খাত বাংলাদেশে এখন একটা নীরব বিপ্লব হয়েছে বিগত প্রায় 20 বছর যাবৎ। আমরা সবাই জানি যে আমাদের দেশটি অনেক ছোট এবং পপুলেশন অনেক বেশি। তার মানে আমরা হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ পৃথিবীতে। তো অল্প রিসোর্স দিয়ে আমাদের এত অধিক পরিমাণে মানুষকে খাওয়ানো, এটা কিন্তু একটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে।
তো এখন পর্যন্ত কৃষিতে যে চেঞ্জটা এসছে এটা খুবই পজিটিভ, যে এখানে অনেক মানে প্রাইভেট উদ্যোক্তারা এসছেন যারা দে কাম ফ্রম ভেরি গুড ব্যাকগ্রাউন্ড এবং প্রচুর টেকনোলজি এখানে ইনজেক্ট হয়েছে। বিশেষ করে একটা শিল্পের কথা আমরা প্রায় শুনি যে পোল্ট্রি শিল্প আসলেই খুব হাইটেক একটা শিল্প বাংলাদেশে, মানে এটা যে কোনো অন্য দেশের তুলনায় আমরা কিন্তু একই সিচুয়েশনে আছি। কিন্তু আসলে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কৃষিটাকে যে পর্যায়ে নিয়ে যেতে হবে ওটা এখনো কিন্তু ওইভাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে there is still lot of work that we have to do, মানে সেটা বেসিক্যালি আপনার গভর্নমেন্টের আরো প্রোগ্রেসিভলি এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে রোল প্লে করা দরকার আমি মনে করি সেখানে যথেষ্ট ঘাটতি আছে। আচ্ছা আচ্ছা, মানে আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়াররা মানে যত টুক ভিশনে আমরা আগাতে চাচ্ছি, মানে ফোর্সি করতে পারতেছি, আমরা কিন্তু আমাদের পাবলিক সেক্টরকে অতটুক মানে কোপ করতে পারছেন না তারা আমাদের সাথে, মেবি ফর ভেরিয়াস রিজনস, কিন্তু ব্যুরোক্রেটিক রিজন থাকতে পারে, তাদের মানে রিসোর্সের সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে সরকার মানে আগামী প্রজন্মকে আমাদের এই স্বল্প রিসোর্স থেকে যদি আমাদের খাদ্য উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে যদি চলতে হয় তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, প্রতিটি কৃষির যে সাবসেক্টর গুলো আছে, আপনি ফিশারি বলেন, পোল্ট্রি বলেন, ক্যাটেল বলেন এবং ক্রপ সেক্টর বলেন, সবগুলোকে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে হবে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে আমরা যে দুটো জিনিস বাংলাদেশের সবচেয়ে মানে মনে করি যে সমস্যা, একটা হচ্ছে যে কৃষক আর একটা হচ্ছে ভোক্তা, এবং এই দুটো গ্রুপে কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত। কৃষক কিন্তু তার ফসল ফলায় কিন্তু তার সঠিক দামটা সে কখনোই পায় না, আর ভোক্তা কিন্তু সে ঠিকই পয়সা ব্যয় করে কিন্তু সঠিক মানের প্রোডাক্ট কিন্তু সে কখনোই পায় না। তো এই দুটার মাঝখানে আসলে যারা আমরা কাজ করছে তারা কিন্তু মূল সমস্যাটা ক্রিয়েট করছে কিন্তু তারাই। তো প্রতিটা দেশে আমরা জানি যে কৃষি খাতের ডেভেলপমেন্টের জন্য মানে গভর্নমেন্ট প্লেজ এ ভেরি ডাইরেক্ট মানে রোল প্লে করে, পার্টিকুলারলি মানে কৃষকদের উৎপাদিত পণ্য যাতে সঠিক দামে যদি বিক্রি হয়, মানে এই ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট একটা খুব অ্যাক্টিভ অ্যান্ড পজিটিভ রোল প্লে করে এবং মানে ডাইরেক্ট রোল প্লে করে আই উড সে। এবং মানে ইফ ইউ ইভেন লুক এট দি ডেভেলপ কান্ট্রিজ, ডাইরেক্ট সাবসিডি তারা দেয় কিন্তু, যেমন ফর এক্সাম্পল মিল্কের ক্ষেত্রে if you look at European high milk production যারা করে, জার্মানি and নেদারল্যান্ডস, in America also, তারা কিন্তু কৃষকদের কে একটা নির্দিষ্ট দামে কিন্তু তারা এনশিওর করে যে এই দামের নিচে কিন্তু মানে কোনো মানে কৃষক কিন্তু দুধ বিক্রি করবে না, যার কারণে মানে কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত পণ্যের সঠিক মান পাওয়ার কারণে কিন্তু তারা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি প্রোডাকশনটা করে যায় এবং ভালো মানের প্রোডাকশন তারা করে। আমাদের যে সমস্যাটা হচ্ছে, আপনারা জানেন যে রিসেন্টলি আমরা যদি ক্রপ সেক্টর নিয়ে আলাপ করি, যে আমাদের এখন বাম্পার ফলন হয়েছে বড়তে, কিন্তু এখন আপনি যদি গ্রামে গঞ্জে যান দেখবেন যে কৃষক কিন্তু কাঁদছে, ন্যায্য মূল্য পায়নি সে, কৃষক কাঁদছে, কারণ সে কিন্তু তার প্রোডাকশন কস্ট পাচ্ছে না, প্রফিট করে তো দূরে থাকে, কিন্তু বাম্পার ফলন নিয়ে কথাবার্তাটা বেশি। এই ব্যাপারে আমরা কমপ্লিসেন্সিতে ভুগতেছি, আমাদের নীতি নির্ধারিত কমপ্লিসেন্সিতে ভুগতেছে, কিন্তু তারা কিন্তু ডিউটি যাচ্ছে না যে আসলে মানে যে এই কন্ট্রিবিউশনটা করলো তার অবস্থা কি। এখন আমরা যদি মানে যেমন আমাদের ইনশাল্লাহ বাজেট আসছে আগামী মানে খুব শর্ট টাইমের মধ্যে আমরা বাজেট পাবো, কিন্তু আমরা দেখেছি যে এই যে কৃষকের পণ্য যাতে সঠিক দামে বিক্রি হয় এটা এনশিওর করার জন্য কিন্তু সরকারের কোনো ক্লিয়ার কিন্তু কোনো রিফ্লেকশন থাকে না বাজেটে, যে এই কৃষক কি দামে ধানটা বিক্রি করবে। এখনো কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো ধরনের ক্লিয়ার গাইডলাইন বা অ্যাক্টিভ রোল প্লে করা হচ্ছে না, যার কারণে কৃষকরা কিন্তু নিরুৎসাহিত হচ্ছে। আগামী দিনে যখন ধান হবে তখন কিন্তু এভাবে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা কম হবে, কারণ কৃষক কিন্তু তখন তার টেকনোলজির দিকে তাকাবে না, হি উইল নট লুক ইনটু ইট। এই বিষয়গুলো কিন্তু খুবই মানে গুরুত্ব সহকারে আমাদের বিবেচনা করেছেন। আমরা একটু পোল্ট্রি সেক্টর আসতে চাই। আমরা এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে সরকার অত্যন্ত সহনীয় পর্যায়ে রাখতে চাই এই জায়গাটাকে এবং বেশ সুযোগ সুবিধার কথা শোনা যাচ্ছে, তো সেই জায়গাটা আপনাদের প্রত্যাশা বা আপনারা কি মনে করেন? আমরা মনে করি যে পোল্ট্রি ইন্ডাস্ট্রি অবশ্যই গভর্নমেন্টকে তাদের যে
প্রচলিত যে পলিসিটা আছে এটাকে তো মেনটেন করতেই হবে। পাশাপাশি আমি মনে করি যে ট্যাক্স হলিডের বিষয়টা যেটা প্রায় আগামী বছর ওটা শেষ হয়ে যাবে, এটাকে আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য বাড়ানো উচিত। কারণ এই ইন্ডাস্ট্রি কিন্তু যতটুকু অ্যাক্টিভিটি হচ্ছে এখানে কিন্তু আমরা পার ক্যাপিটা কনজাম্পশন হচ্ছে মাত্র 3 কেজির মতন পোল্ট্রি মিট। সেই কনজাম্পশনটা যদি আপনি যদি আরবানাইজ কনজাম্পশন এন্ড রুরাল কনজাম্পশন যদি ডিভাইড করেন তাহলে দেখবেন যে রুরাল কনজাম্পশন কিন্তু কোনো ফ্র্যাকশনের মধ্যেই পড়ে না, মোস্টলি কিন্তু আরবানাইজ কনজাম্পশনটাই হয়। তার মানে আমাদের দেশে যারা গরিব রয়ে গেছে তারা কিন্তু এখনো চিকেন কনজাম্পশন করার মতন তাদের ক্যাপাসিটি সক্ষমতা অর্জন করতে পারে নাই। তো চিকেন প্রোডাকশনের জন্য যে পোল্ট্রি প্রোডাকশনের জন্য আমাদের পলিসিটা কোনোভাবেই আমাদের পরিবর্তন করা উচিত হবে না। এক 2 নম্বর হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, আমি জানি না কতটুকু সত্যি, হয়তো আমরা বাজার দেখলে আমরা বুঝতে পারবো যে কিছু ইনডাইরেক্ট ট্যাক্সের চিন্তা ভাবনা সরকার হয়তো করছে, মানে যেটা আমাদের জন্য আসলে খুব হঠকারী একটা সিদ্ধান্ত হবে। কোনো অবস্থাতে এটা করা যাবে না। এবং পোল্ট্রি ইন্ডাস্ট্রিটাকে আরো ফার্দার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য, ফর এক্সাম্পল যে পোল্ট্রি যে লাইভ চিকেন যে বিক্রি হচ্ছে বিভিন্ন আপনার মার্কেটে, এই লাইভ চিকেনের জায়গায় আমরা প্রসেস চিকেন কিভাবে আনা যায় যাতে করে ভোক্তারা আরো সেফার প্রোডাক্ট পাবে। এবং লাইভ চিকেন ট্রান্সপোর্টেশন কিন্তু আসলে জনস্বাস্থ্যের জন্য একটা হুমকি, কারণ চিকেন এবং ক্যাটেল যে কোনো লাইভ অ্যানিমেল কিন্তু আপনার ডিজিজ কিন্তু হরিজন্টালি ছড়ায়। যেমন আপনারা জানেন যে বার্ড ফ্লু ইজ এ ডিজিজ ফর চিকেন। যদি আমরা লাইভ চিকেন ঘনবসতিপূর্ণ শহরগুলোতে যদি এভাবে চলতে থাকে, মানে ইনসিডেন্ট মে হ্যাপেন যে চিকেন ক্যান স্প্রেড ডিজিজ ইন হিউম্যান অলসো। তো যে কোনো ডেভেলপ কান্ট্রিতে বা প্রোগ্রেসিভ কান্ট্রিতে কিন্তু মানে আপনার লাইভ চিকেন হ্যান্ডলিংটাকে কিন্তু রেস্ট্রিকশন করা হয়, বিশেষ করে সারা দেশে না হলেও অন্তত পক্ষে ঘনবসতিপূর্ণ শহর যেমন ঢাকা সিটি, চিটাগং সিটি, সিলেট সিটি, যেগুলো ঘনবসতিপূর্ণ শহর। তো সরকারের উচিত যে সামনের দিকে কিভাবে চিকেন স্লটার হাউস, হাইজেনিক চিকেন স্লটার হাউস ইন এ হালাল প্রসেস কমপ্লায়েন্ট করে সেই জাতীয় ইন্ডাস্ট্রিগুলা যাতে মানে গড়ে ওঠে, তার জন্য ফেভারেবল রাইট পলিসি অ্যাডাপ্ট করা এবং এন্টারপ্রেনারদেরকে এনকারেজ করা টু কাম এন্ড ইনভেস্ট। একই পাশাপাশি সিটি যাতে সেফ থাকে সেই জন্য সিটিতে লাইভ অ্যানিমেল মুভমেন্টটাও কিন্তু রেস্ট্রিকশনের আওতায় নিয়ে আসা উচিত। নিয়মের মধ্যে একটা সময় দিতে হবে, এটা একদিনই করলে হবে না, মানে ধীরে ধীরে সচেতনতা তৈরি করে সেটাকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এতদিন পরে, এত মাস বা এত বছর পরে আর ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে কোনো লাইভ কাউ আসবে না, লাইভ আপনার চিকেন আসবে না, বিকজ অফ অবভিয়াস রিজনস যেটা হেলথ সেফটির জন্য সেটা। এবং পাশাপাশি আমি মনে করি যদি এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, সেখানে এখন যে সমস্যাটা আমরা দেখি যে বাজারের যে তারতম্য হয় প্রাইসের, এটা কিন্তু স্টেবল হয়ে আসবে। আচ্ছা, আমি সেই জায়গা থেকে আবার আলোচনায় আসবো, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। পানি এখন শুধু ফোটানোই যথেষ্ট নয়, এই পানিতে ভারী ধাতু এবং মরিচার মতো দূষণকারী পদার্থ থাকতে পারে যা ফুটিয়ে সব দূর করা যায় না। এই পানি পান করলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন ভাবি। আরে বোকা, এটা পিওরিটির পানি। পিওরিটির 4 স্তরের বিশুদ্ধকরণ পদ্ধতি এই দূষণকারী পদার্থগুলো দূর করে। ইউনিলিভার পিওরিট, ফোটানো পানির থেকেও নিরাপদ। আজই কিনতে কল করুন। 15 মিনিটে শো শুরু। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে? রেডি হবে? চুল তো রেডি। ওয়াও, সানসিল্ক কন্ডিশনার, থাকো সেট সারাদিন সব সময়। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সি
এক্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রফ ফিরে আসবে। আর না, নিউট্রিয়াম 10 যুক্ত নতুন ক্লিয়ার অ্যাক্টিভেট করে আপনার স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর আর আপনাকে রাখে ড্যান্ড্রফ প্রুফ। ঝড় বৃষ্টির এমন সময় সুরক্ষিত স্ক্যাল্প ও ড্যান্ড্রফ মুক্ত চুলের জন্য ক্লিয়ার দিচ্ছে ফ্রি আমব্রেলা। নতুন ক্লিয়ার, নাথিং টু হাইড। রফি, এদিকে আয়। কি করলি আজ? কিছু করিস নাই? তাহলে কি লুকাচ্ছিস? দেখি দেখি। নানু সকালে লাল আর রাতে নীল দাগ দেওয়া ওষুধ খাবে। এখন থেকে সকালের ওষুধ রাতে খেও না কিন্তু, বুঝলে? দাগ থেকে তৈরি এমনই দারুণ গল্প খুঁজছে সার্ফ এক্সেল। শেয়ার করুন আপনার বাচ্চার গল্প, জিতে নিন সপরিবারে ডিজনিল্যান্ড ট্রিপ। হ্যালো ফারহা, অফিস পার্টিতে সবাইকে ফিল্মি স্টাইল আসতে হবে। মিথ্যা কেন বললে? ফিল্মি স্টাইলের পার্টি না তো। দেখো দুজনেই এসে গেছে নায়িকা সেজে। যে কোনো হেয়ারস্টাইল করো নিমেষে, যদি চুল হয় থিক অ্যান্ড লং। এজন্যই আমি বানিয়েছি সানসিল্ক থিক অ্যান্ড লং ইয়োগার্ট প্রোটিনের সাথে, যা থেকে আমি পাই 2 গুণ ঘন চুল। জাহিদ, ফারহা তো পুরো বদলে গেছে। হাই জাহিদ, সানসিল্ক থিক অ্যান্ড লং, যখন চুল হয় ঠিক, যে কোনো স্টাইল করো পিক। স্বাগত আবারও একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম ইউএন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিনুদ্দৌলার সঙ্গে। ফিরছি তার সাথে আলোচনায়। আমরা আলোচনা করছি আমাদের দেশের কৃষি, পোল্ট্রি এই সেক্টরগুলো নিয়ে। তো ওভারঅল আপনারাও এই সেক্টরগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন বা সামনে আরো অনেক দূর কাজ করবেন সে প্রত্যাশা রেখে যেটা জানতে চাইবো যে স্পেশালি এই জায়গাগুলো আপনার কি প্রত্যাশা করেন বা বাজেটে বা পলিসির জায়গায় কি হতে পারে এই জায়গাগুলোকে নিয়ে? হ্যাঁ, আমরা আসলে যেমন আমরা কাজ করছি কিন্তু মোটামুটি ইন্টিগ্রেটেড অপারেশন আমাদের। আমরা পোলট্রি, ফিশ, ক্রপ এবং ক্যাটেল সব সেক্টরে আমরা কাজ করছি। মূল কাজ করছি আমরা ফার্মিং কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করছি, এক্সটেনশন ওয়ার্ক, যেটা সরাসরি ফার্মারদেরকে আমরা উই আর প্রোভাইডিং কম্প্রিহেন্সিভ সলিউশন ফার্মারদের যে ফার্মিং টেকনোলজি ইমপ্রুভ করার জন্য। আর আমরা নিজেরাও ফার্মিং করছি, আমাদের নিজস্ব ফার্মিং আছে। পাশাপাশি এখন আমরা আমাদের যে ফার্ম প্রডিউস এগুলোকে কনজিউমার এন্ডে জানার জন্য আমরা ফুড প্রসেসিং এর সাথে আমরা কাজ করছি। খুব সহজেই আমাদের প্রোডাক্ট সুপার মার্কেট এবং মানে আরবানাইজড মার্কেটিং শুরু হবে ইনশাল্লাহ আগামী 2-3 মাসের ভিতরে। তো আমরা যেটা মনে করি যে আসলে প্রতিটা সেক্টরেই কিন্তু আমাদের কিছু বটল নেক্স এখনো রয়ে গেছে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, যেমন বাংলাদেশে ক্যাটেল পপুলেশনটা কিন্তু আমাদের দেশে মানে হাইলি প্রোডাক্টিভ না। আমাদের যে ব্রিডের সীমাবদ্ধতা আছে, আমাদের কিছু ক্রস ব্রিড আছে যেটা খুবই লিমিটেড দুধ উৎপাদনের জন্য। ম্যাক্সিমাম কাউ কিন্তু বাংলাদেশে 1 থেকে 2 লিটার দুধ দেয়। আসলে এটা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। তো এখানে আমাদের যে মানে ক্যাটেল ডেভেলপমেন্টের জন্য, জেনেটিক ডেভেলপমেন্টের জন্য যে উদ্যোগটা বর্তমানে চলছে, মানে এটা মেইনলি সরকারের উদ্যোগেও হচ্ছে। তো আসলে এখানে প্রাইভেট সেক্টরদের উদ্যোগ বা উদ্যোক্তাদের এসে এখানে এই কাজ করার মতন এখনো গভর্নমেন্ট ফিল্ড ক্রিয়েট করতে পারি নাই। আমি মনে করি যে সরকারের উচিত যে ইমিডিয়েটলি যে বটলনেকস গুলো ক্লিয়ার করে যে কিভাবে প্রাইভেট সেক্টর ক্যান কাম এন্ড ইনভেস্ট এন্ড ইন দি ডেভেলপমেন্ট প্রসেস অফ হাই ইল্ডিং কাউ। এটা আমাদের খুবই প্রয়োজন, কারণ আমরা কিন্তু মাত্র 20% মিল্ক প্রোডাকশন করছি। বাংলাদেশে প্রায় আপনার $500 বিলিয়ন কাছাকাছি কিন্তু আমরা মিল্ক ইম্পোর্ট করি। অনলি বিশাল একটা হিউজ মানে ফরেন কারেন্সি উই স্পেন্ড। তো ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে, প্রতিদিন ডিমান্ড বাড়ছে, কারণ আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে এবং ডিমান্ড বেড়ে যাচ্ছে, মিল্কের চাহিদা বেড়ে যাচ্ছে। তো এটা আমাদের দেখা উচিত, খুব দ্রুত দেখা উচিত, কারণ অনেক এন্টারপ্রেনিয়রকে আমি জানি যে তারা ভুক্তভোগী, তারা এটা করতে চাচ্ছে কিন্তু করতে পারছে না বিকজ অফ সিরিয়াস বটলনেক। তো এটা আমাদের করা উচিত। 2 নম্বর হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, যে প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য যে অল্প সুদে যে ঋণ দেওয়া, এটাও কিন্তু আমাদের আগে এক সময় ছিল ইএফ ফান্ড, এখন দেখা যাচ্ছে ইএফ ফান্ডটা অত ফ্রেন্ডলি না বা অ্যাভেলেবেল থাকে না। তো এটা আসলে সঠিক এন্টারপ্রেনিয়রদের দেওয়ার জন্য একটা উদ্যোগ
সরকার আবার নতুন করে নেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা আচ্ছা, এছাড়া বাজেটে এই সেক্টরকে ঘিরে আপনাদের যাওয়ার আগে একটু প্রত্যাশার সঙ্গে যে যেহেতু একটা অত্যন্ত প্রয়োজনীয় খাত আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে বা আমাদের দেশের জনগণের চাহিদার বিপরীতে কি প্রত্যাশা রাখবেন? আমি অবশ্যই প্রত্যাশা করি সরকারের কাছ থেকে যে এই খাতটিকে মানে দীর্ঘমেয়াদী সময়ের জন্য ডাইরেক্ট রেভিনিউ আর্নিং সোর্স হিসেবে না দেখা। এটি কারণ এই জন্য যে এই সেক্টরটা কিন্তু মূল দুটো কাজ করছে, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন করছে গ্রাস রুট লেভেলে, আচ্ছা আচ্ছা, যেটা হয়তো সরকারের কোনো মেশিনারি বা প্রাইভেট সেক্টরের দ্বারা করা সম্ভব নয়। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এনশিওরস দি মাস পপুলেশনস এমপ্লয়মেন্ট, এবং এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে করছে এবং করার সুযোগ আছে এগ্রিকালচার ডেভেলপমেন্টের মাধ্যমে। এক, দুই নম্বর হচ্ছে এগ্রিকালচার এই এমপ্লয়মেন্ট এনগেজমেন্টের কারণে যে ইকোনমিক যে মাল্টিপ্লাইং এফেক্ট এটা কিন্তু ব্যাপক হচ্ছে, যার কারণে এখন কিন্তু কৃষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারে, তারা টিভি দেখতে পারে, তারা একটা ফ্রিজ কিনতে পারে, মানে এটা কিন্তু সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ইটস নট নেসেসারি যে আমাকে বেসিক এগ্রিকালচারের উপরে ট্যাক্স এক্সপেক্ট করাটা আসলে কোনো সরকারি করা উচিত নয়। এবং ডেভেলপ কোনো কান্ট্রিতে আপনি দেখবেন যে বেসিক এগ্রিকালচার থেকে তারা কোনো ট্যাক্স এক্সপেক্ট করে না। দে ওয়ান্ট দ্য প্রোডাকশন টু মুভ অন বিকজ অফ টু রিজনস। একটা হচ্ছে যে এনগেজমেন্ট অফ দ্য পিপল ইন এমপ্লয়মেন্ট, নাম্বার টু হচ্ছে কি যে মাল্টিপ্লাইং এফেক্ট। ওই ডেভেলপমেন্টের কারণে কিন্তু জিডিপি ডেভেলপমেন্ট বাড়বে, এবং ওয়ান দ্য জিডিপি গ্রোজ তখন কিন্তু পার ক্যাপিটা ইনকাম বাড়বে, তখন কিন্তু আপনার অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বেড়ে উঠবে। ওই ভ্যালুয়েটেড ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু আপনার ট্যাক্সের খাত হওয়া উচিত। ইউ শুড নট টার্গেট দি বেসিক ইন্ডাস্ট্রি, ফুড প্রোডাকশন ইন্ডাস্ট্রি। মানে ট্যাক্স যদি কোনো সরকার আশা করে বা কোনো ওটা কিন্তু কখনই ইন্ডাস্ট্রির জন্য সুফল বয়ে আনবে না, কখনই আনবে না। আমরা আলোচনা করে শেষ প্রান্তে আমরা প্রত্যাশা করব অবশ্যই সরকার যে বাজেট ঘোষণা করবে সেখানে আপনাদের প্রত্যাশাগুলোর অনেকাংশেই সম্ভব, যতটুকু সম্ভব তারা পূরণ করবেন, এবং আমাদের এই সেক্টরটি অনেক দূরে এগিয়ে যাক। কৃষি নির্ভর বাংলাদেশের যে কথাটা আমরা শুনি সেটা অবশ্যই সামনে আরো অনেক দূরে অগ্রগতি হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের কৃষিভিত্তিক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইউন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মমিনুদ্দৌলা। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, আর এটা আবার ফিরে আসবে একুশে বিজনেস। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।